আমার এটা ভাবতে খুব অবাক লাগে যে আপনার স্ত্রী আপনার সাথে কি করে সংসার করে। রেজাল্ট করিম রেজু যেভাবে আপনার সঙ্গে থাকে। নাহিদ ভাইজান তো এখনো আসে নাই। কি জানি, মনে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও গেছে। ঠিক না তো, এটাই ছিল। এটা নয় না পাকো বাসা, এটা নাহিদ ভাইজান কো বাসা। তুমি কই গেছিলা? তুমি আমার খুঁজবাই চেয়েছো না, আমি তো তোমার খুঁজতেছি। কতদিন পর দেখা। বস 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 বস। তুমি আমার সাথে আর দুষ্টু দুষ্টু করবা না, বুঝছো? দুষ্টু দুষ্টু করবা না। এমনিতে আমার এইখানে সমস্যা তোমার দেখার পর থেকে। মাঝে মাঝে মনে হয় এই খাঁচা ভেঙে মনে হয় পাখি উড়ে যাবে। তুমি এরকম করবা না। শোনো, আমি তো বেতন হচ্ছে আমার 3200 টাকা। বেতন হচ্ছে আমার 3200 টাকা, আর আমি 7টা প্লেট ভাঙি, আমার 2600 টাকা করে দেয়। ওস্তাদ আমার সাথে বহুত বেহিসেবে করে, বুঝছো? আমি ওস্তাদের সাথে নিজে প্লেট কিনতে যাই, দেখছি একটা প্লেটের দাম হচ্ছে 80 টাকা করে নেয়, কিন্তু আমি প্লেট ভাঙলে ওস্তাদ আমার কাছ থেকে 100 টাকা করে কাটে। এটা ঠিক না। আচ্ছা শোনো, 3200 টাকার মধ্যে তোমাকে যখন আমি বিয়ে করবো তখন আমি হাতরে খুব করে শাসন করব। হাতরে যদি আমি শাসন করি তাহলে অন্তত আমি 4টা প্লেট কম ভাঙবো। 4টা প্লেট যদি কম ভাঙি তাহলে আমার 4টা 32 থেকে 26, 26 আর 4 3000 টাকা পাবো। 3000 টাকা আমি যদি পাই তাহলে হচ্ছে মারে পাঠাবো 1000 টাকা, থাকবে হচ্ছে 2000 টাকা। 2000 টাকার মধ্যে আমার তো কোনো বদ অভ্যাস নাই। আমি তো বিড়ি সিগারেট কিচ্ছু খাই না। মাঝে মাঝে একটু চা খাইতে ইচ্ছা করে। চা হচ্ছে ওই যে রেস্টুরেন্টে যখন চা বানায় না, তখন চা বানানোর পর কাস্টমারের দেওয়ার আগে আমি একটু টেস্ট করে নিই। একবার করে টেস্ট করি যাতে চিনি ঠিক আছে কিনা। যদি এই একবার করতে করতে 15 বার যদি টেস্ট করি তাহলে আমার 1 কাপ চা হয়ে যায়। তাহলে থাকলো হচ্ছে 2000 টাকা। 2000 টাকার মধ্যে যদি আমি 1200 টাকা ঘর ভাড়া দিই তাহলে তোমার 650, আর থাকলো হচ্ছে 200 টাকা। 200 টাকার মধ্যে খুব করে হয়ে যাবে। শোনো, 200 টাকার মধ্যে খুব করে হয়ে যাবে। আর খাবার দাবার তুমি রেস্টুরেন্ট থেকে নিয়ে যাবে, ঠিক আছে না? বিয়ের পর চলবে না? বিয়ের পর চলবে না? শুনুন, ও খাবার, হ্যাঁ বুঝছি, হ্যাঁ। চলো, 200 টাকার মধ্যে প্রতি মাসে 2টা করে কম বরাদ্দ দিব তোমাকে। আচ্ছা, আমার ঠিকানা তুই জানলি কি করে? সে এক মজার ঘটনা। তোর রহমত ভাইয়ের কথা মনে আছে? ওই যে আমাদের কলেজে ছাত্র রাজনীতি করতো, বেশ ডাকাবুকো টাইপের। হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন? আমাদের কলেজের তো প্রিন্সিপাল ছিলেন রহমত ভাই অনেক দিন। এই তো গত বছর ট্রান্সফার নিয়ে ঢাকার বাইরে চলে গেছে। রহমত ভাই হোল ফ্যামিলি নিয়ে গত বছর শীতে দার্জিলিং গিয়েছিল। হঠাৎ দেখা হয়ে গেল, ব্যাস ঠিকানা নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, একবার এসেছিল আমাদের বাসায়। দেখেছিস, একেই বলে ইন্টার হিউম্যান রিলেশন। ব্লাড কেমন একজনকে আরেকজনের কাছে নিয়ে আসে। তখনই ভেবেছিলাম এবার ছুটি পেলে বাংলাদেশে যাব, সোজা তোমার কাছে, আর কোথাও না। খুব ভালো করেছিস রে। কেমন যেন ইদানিং বোর লাগছিল, ভাবছিলাম কোথাও চলে যাব। চলো না আপা দার্জিলিংয়ে, এবার গেলে খুব ভালো লাগবে। হ্যাঁ আন্টি, চলুন না আমাদের ওখানে, ভারী সুন্দর জায়গা। হ্যাঁ মা, নিশ্চয়ই যাব। তোরা যখন এসেছিস, এতদিন পর যোগাযোগ হলো,
অবশ্যই যাব। আর শোন রোদেলা, এটা তোর খালার বাসা, একেবারে নিজের মতো করে থাকবি, যখন যা লাগবে বলবি, কোনো অসুবিধা হলে আমাকে জানাবি। হ্যাঁ, এনজয় করবি। জি। ওকে কিছু বলতে হবে না, নতুন তো, দুদিন পর দেখো গোটা বাড়ি গরম করে ফেলবে। খুব বাপ পাগল হয়েছে জানো, বাপটা ওর জন্য পাগল। কাউকে কিচ্ছু বলা যায় না, বললেই চোখ রাঙানি দেখতে হয়। মেয়েকে বললে বাপের, বাপকে বললে মেয়ের। ভারী বদনাম করা হচ্ছে তাই না? বদনাম কোথায়, যা সত্যি তাই বললাম। তুমি বাবাকে পাগল বলেছো? আচ্ছা, এক্ষুনি আমি ফোন করে বাবাকে সব বলে দেব। দেখলে, বাবা সম্পর্কে কোনো কিছু বলা যায় না। বাবা বাবাকে খুব ভালোবাসে না? ভীষণ। আসতে চাইলো দার্জিলিং থেকে বাবাকে ছেড়ে। কি ব্যাপার আপনি? চলে এলাম। অন্যায় করলাম? মন খারাপ? না, এমনি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য চা আনছি। হ্যাঁ, আপনি নিজে চা নিয়ে আসবেন? হ্যাঁ, আমি এ বাড়িতে একা থাকি, সব কাজ নিজের হাতে করি। কি অবাক হচ্ছেন নাকি? আমি এত বড় একটা অফিসের বস, আপনি ভাবছিলেন আমার বাড়িতে চাকর বাকর ভর্তি, তাই না? আমি সব কাজ নিজের হাতে করি, আপনিও করবেন। দেখবেন তখন নিজেকে ডিপেন্ডেন্ট মনে হবে না। অন্যের অনুগ্রহ নিজেকে অলস করে দেয়, জীবনকে অলস করে দেয়। আসুন, ভেতরে আসুন। আমার এখানে বসতে ভালো লাগছে। তাই ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি।
মন খারাপ কেন বলেননি কিন্তু? তেমন কোনো কারণ নেই, তবে আমি এইটুকু জানি যে আমি ভেতরে ভেতরে ভালো নেই। আমার সব শেষ হয়ে গেছে, আমার ভালোবাসা, বিশ্বাস, টাকা, সব সব। বিশ্বাস? বিশ্বাস সরে যায়, নড়ে যায়, স্থির থাকে না মোটেও। বিশ্বাসকেই বিশ্বাস করা যায় না, আর ভালোবাসা সে তো আসে আর যায়। ভালোবাসা ভালোবাসায়। মিথ্যে কথা, আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম। ভালোবাসতাম? শুধু ভালোবাসলেই হবে না তো, সেটা তো তাকে বুঝতে হবে, তাই না? কেবল আপনি ভালোবাসলেই হবে না, প্রমাণ চাই। ভালোবাসা প্রমাণ চায়। আপনি ভালোবেসেছেন, কিন্তু আপনার স্ত্রী বোধহয় সেটা বুঝতেই পারেনি। আমরা আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, কিন্তু সে প্রেম তো কন্টিনিউ করতে পারেনি। আপনার ব্যস্ততা, জীবনযাপনের যন্ত্রণা, উদাসীনতা, ব্যর্থতা, সব কিছু প্রেমের কন্টিনিউয়েশন নষ্ট করে দেয়। আপনি ভাবতে শুরু করেছেন আপনার স্ত্রী আপনারই থাকবে। আপনার যে স্ট্রেস, সেটা তো তার নেই। আপনার জীবনের যে যন্ত্রণা, সেটা তার নাও থাকতে পারে, অথবা সে হয়তো আপনার মতো ফিল করে না। আপনার উদাসীনতা, ব্যস্ততা, ব্যর্থতার ভাগ গলে আপনার স্ত্রী তো অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারে। শি ইজ অনলি হিউম্যান। এটা এটা কোনো যুক্তি হতে পারে না। আপনি করেননি এই যে আমার সঙ্গে? অবশ্য আমরা ওই পর্যায়ে যেতে চাইনি। আমি আমি যদি সত্যি সত্যি ওরকম হতাম, আপনি আপনি আমাকে যেমন ভেবেছিলেন, তো আপনার স্ত্রী কষ্ট পেত না যেমন এখন আপনি পাচ্ছেন। আপনি কি একবারও ভাবেননি যে এতগুলো টাকা আপনার স্ত্রী আপনাকে এনে দিল, তার জন্য তার কি কি করতে হয়েছে? একবার ভাবুন তো। আমি কোনোদিন মেনে নিতে পারবো না, সম্ভব নয়। জানি সম্ভব না, কিন্তু এটা নিয়ে তো কিছু করার নেই এখন, তাই না? আপনি একটু বসুন, আমি আসছি। আমার কি মনে হয় জানিস, অফিসে এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করা ঠিক না। কেন ঠিক না? বস যা কিছু করবে আর আমরা বলতে পারবো না? আশ্চর্য। না পারবি না, কারণ এটা বসের অফিস, আমাদের না। কিছু বললে চাকরি চলে যাবে। ও, তুমি তো নতুন বিয়ে করেছো, তাই চাকরির প্রতি খুব টান। আচ্ছা শুনেন, আমি আর একটা বিষয় জানলাম, রেজু ভাই নাকি 3 লাখ টাকা অফিস থেকে অ্যাডভান্স নিয়েছে। হ্যাঁ, আমিও তাই শুনেছি।
গত বছর দেখ আমি 1 মাসের বেতন অ্যাডভান্স চাইলাম, আমাকে কি সব আইন কানুন দেখালো, বলে কি না 5 বছরের পুরাতন না হলে অ্যাডভান্স দেওয়া যায় না। যত সব আইন কানুন আমাদের বেলায়। তাহলে চিন্তা কর। এই তোরা থাক, তাহলে আমি যাই, উঠি। হ্যাঁ যা যা, বসের চোখে তোর আর ভালো হওয়া লাগবে না যতদিন রেজা ভাই আছে। কি শুধু শুধু খ্যাপালি আর খ্যাপানো, চল যাই চল। আপা, তোর বাসাটা কিন্তু ভারী সুন্দর। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, খুব নিরিবিলি। তোর দুলাভাই তো খুব পছন্দ করে ফ্ল্যাটটা কিনেছিল। তখন চারিদিকে একেবারে ফাঁকা ছিল, কোনো ঘর বাড়ি ছিল না। এখন তো আস্তে আস্তে চারিদিকে সব বিল্ডিং হয়ে গেল। আমি দুলাভাইয়ের কথা রহমত ভাইয়ের কাছে শুনলাম, শুনে খুব খারাপ লাগলো। কি করে হলো আপা? কি জানি, কিছুদিন থেকে খুব টেনসড ছিল। অফিসে কি সব ঝামেলা চলছিল, জিজ্ঞেস করলে এড়িয়ে চলতো। জানিস তো কেমন চাপা স্বভাবের ছিল। তারপর একদিন স্ট্রোক করল, সামলাতে পারল না। আমি বোধহয় তোমার মনটা খারাপ করে দিলাম আপা। না রে, ঠিক আছে, মনে করতে না চাইলেও তো মনে হয়ে যায়। আচ্ছা, তোর বরের বিজনেস কেমন চলছে? ভালোই তো চলছে। আর্কিটেক্ট মানুষ, সারাদিন ডিজাইন নিয়ে পড়ে থাকে। তাছাড়া ফার্মটা অনেক বড় করে ফেলেছে। ওর ফার্মে তরুণ আর্কিটেক্ট কয়েকজন কাজ করে, ছেলেগুলো বেশ ভালোই। 2-1 আসে বাসায় মাঝে মাঝে, ওকে খুব রেসপেক্ট করে। বস হিসেবে না সুন্দরী মেয়ের বাবা হিসেবে? জানি না, তবে আজকালকার ছেলে মেয়েদের অত বোঝা যায় না। রোদেলা খুব ক্যালকুলেটিভ। ও হাতে গোনা কয়েকজন ছাড়া কারোর সঙ্গে তেমন ভাব নেই, তবে খুব মিশুক। তোর মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে রেবু। আধুনিক কিন্তু প্র্যাকটিক্যাল। এই যুগে এইরকম মেয়েই দরকার। আচ্ছা, নাহিদ কখন ফেরে? ওকে কতদিন দেখি না। কি জানি আজকে কেন এত দেরি করছে।